গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যের পর্বেই রাহুর গোচর নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তখনই বলেছিলাম যে আজ যেমন একদিকে সাপ্তাহিক রাশিফল জেনে নেওয়ার একটা সুযোগ আমাদের কাছে দাদা করে দেন, তার পাশাপাশি কি করণীয়, কি উপচার রয়েছে, বা এই পরিস্থিতিতে রাহুর এই গোচর বা পরিবর্তন, এই পরিস্থিতিতে আমি আপনি আমাদের সবার কার কার কেমন যাবে তা গত পর্বে আলোচনা হয়েছিল, কিন্তু কিভাবে সবাই যুঝে নেব তা নিয়ে আজকের পর্ব। তাই চলুন আজকের পর্ব শুরু করি। একদম হট স্ট্রিট থেকে, স্টুডিও থেকে সরাসরি যিনি রয়েছেন, যার দীর্ঘ 34 বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং এ তিনি হয়ে উঠেছেন এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। ধন্যবাদ। আজকে তো কিছু উপচার নিয়ে বলবো, তার পাশাপাশি রাহু যেমন 18ই মে চেঞ্জ করছে, রাহু কেতু একই সঙ্গে মুভ করে, মানে রাহু আর কেতু এই দুটো গ্রহ একই একে অপরের বিপরীতে একই সঙ্গে মুভ করে। সেই হিসাবে কেতুও 18ই মে কিন্তু সিংহ রাশিতে চলে যাচ্ছে। এখন কেতু, শনি যেদিনকে রাশি পরিবর্তন করলো, একটা আশ্চর্য জিনিস আমাদের মহাকাশে তৈরি হয়েছিল। সেটা হচ্ছে শনি যেদিন মীন রাশিতে এলো, যতগুলো গ্রহ আছে সেই দিন কিন্তু সমস্ত গ্রহগুলো কেতুকে দৃষ্টি দিচ্ছিল। এটা বহু যুগ পরে এরকম কম্বিনেশন পাওয়া যায়। শনি যেদিনকে মীন রাশিতে এসেছিল, রবি থেকে আরম্ভ করে, চন্দ্র থেকে আরম্ভ করে, মঙ্গল থেকে আরম্ভ করে, বুধ থেকে আরম্ভ করে, বৃহস্পতি থেকে আরম্ভ করে, শুক্র থেকে আরম্ভ করে, শনি থেকে আরম্ভ করে, রাহু, সব কটা গ্রহ কেতুকে দেখছিল, দৃষ্টি দিচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এটা হয় না, সব গ্রহই একটা গ্রহকে দৃষ্টি দেবে, এই কম্বিনেশন আসে না, কিন্তু ওই দিনকে এই কম্বিনেশনটা এসেছিল। এবং তারপরে এই কেতু, সব গ্রহ তটস্থ রয়েছে, সব গ্রহ চিন্তা করছে কেতু কি করবে, কেতু কি করবে। আর এই কেতু কি করবে এই ভাবতে ভাবতেই দেখছে তো কেতু কি করেছে, অলরেডি জঙ্গিয়ানা, যুদ্ধ, হানাহানি এগুলো দিয়েছে। এগুলো সতর্কবার্তা আমি আমার অনুষ্ঠানে বহু আগে দিয়েছি। এবার কেতুটা চেঞ্জ করছে। কেতু কোথায় যাচ্ছে? কেতু কন্যা রাশি থেকে চলে যাচ্ছে। কেতু এবং রাহু কিন্তু বক্রি চলে, বেঁকা চলে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে সেই দিক দিয়ে সেরকমভাবে মুভ করে। জ্যোতিষশাস্ত্রের মতে এটা দুটো গাণিতিক বিন্দু। রাহু কেতু কোনো তো বডি নেই, কিন্তু এটা স্ট্রাকচারাল বডি নেই অন্যান্য গ্রহদের মতো, কিন্তু রাহু কেতু দুটো গাণিতিক বিন্দু। এর প্রভাব কিন্তু অনেক। রাহু কেতু একটা মানুষের জীবনে অনেক ধরনের পরিবর্তন, সাডেন চেঞ্জ, সাডেন হয় খুব ভালো, নয় খুব মন্দ, এই অবস্থা কিন্তু রাহু এবং কেতুর মতো গ্রহ কিন্তু দিতে পারে। আর কেতু তো হচ্ছে ভয়ানক গ্রহ। শনির পরে যে গ্রহটা সব থেকে বেশি হার্ম করতে পারে মানুষের জীবনে, সব থেকে বেশি ক্ষতি করতে পারে যে গ্রহ, সব থেকে বেশি বাধা তৈরি করতে পারে যে গ্রহ, সব থেকে বেশি শত্রুতায় জেরবার করতে পারে যে গ্রহ, সব কাজে বাধা এবং জটিলতায় জড়িয়ে দেয় যে গ্রহ, সেই গ্রহটার নামই হচ্ছে কেতু, অর্থাৎ কেতুর অশুভ দিক। আবার কেতু যদি ভালো থাকে কারুর জন্মকুষ্ঠিতে, সেই গ্রহই আবার সেই প্রচণ্ড পড়াশোনা, হাই লেভেল। কেতু রুট, গভীরে, একদম রুটে গিয়ে পড়াশোনা, খুব বড় সায়েন্টিস্ট, খুব বড় আধ্যাত্মিক কোনো গুরু, বিশাল আধ্যাত্মিক নলেজ, তো সেইগুলোও কিন্তু আবার দেয় কিন্তু কেতু। কেন কেতু আবার মোক্ষও দেয়। তো সুতরাং এই যে কি বলে, যারা বড় বড় যারা মহাপুরুষরা রয়েছেন তাদের জন্মকুষ্ঠিতে, প্রত্যেকের জন্মকুষ্ঠিতে কেতু খুব বলবান পাওয়া যায়। ধর্মগুরু, যারা প্রকৃত ধার্মিক গুরু, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে বিভিন্ন রকম যারা আমাদের তাদের জন্মছক যদি বিচার করা যায়, দেখা যায় তাদের জন্মছকে কেতুর প্রবল শুভত্ব এবং প্রবল শুভ প্রভাব রয়েছে। তো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কেতুর কারণেই আসে।
তো আমি দেখছিলাম যে কেতু কি করবে, যে মুভটা করছে কি করবে 18 তারিখে। তো আমি দেখলাম যে একটুখানি দেখি ভারতের কি হবে, পাকিস্তানের কি হবে, বাংলাদেশের কি হবে। আচ্ছা, এখন দেখো, কালকেই বলেছি পাকিস্তান কিন্তু চুপ বসার লোক নয়। থাকেও মানে নিশ্চয়ই। কালসাপকেও বিশ্বাস করা যায় কিন্তু পাকিস্তানকে পাকিস্তানকে বিশ্বাস নয়। করা যায় না। একদমই। এটা আমরা ছোট থেকেও শুনেছি, এখন কালকেও বলেছি, আজকেও বলছি। এরা কিছু না কিছু করছেই ভেতরে ভেতরে, ওই বলে না দুষ্ট লোকের ছলের অভাব হয় না, তো কিছু না কিছু করছেই ভেতরে ভেতরে। এবং দেখো, আমাদের এই যে প্রত্যেকটা দেশের যে জোডিয়াক সাইন, যে কোন দেশের রাশি কি, আচ্ছা, যেমন- ভারতের যেমন মকর রাশি আপনি আগের দিন বললেন। হ্যাঁ, ভারতের মকর রাশি, তো এইটা ডিপেন্ড, এইটা বরাহমিহির তৈরি করে গিয়েছিল এই আচ্ছা। কূর্মচক্র অনুযায়ী। কূর্মচক্রটা আমি দেখাতে বলবো। বরাহমিহির তিনি একটা কূর্মচক্র তৈরি করে গিয়েছিলেন প্রত্যেকটা দেশের। এই যে দেখা যাচ্ছে আসলে এইটা, এই কূর্মচক্রের মধ্যে যেমন নর্থ ইস্ট হচ্ছে কি বলে, নর্থ ইস্ট, এই কূর্মচক্রের নর্থ ইস্ট এই এরিয়াটাকে বলছে রেবতী, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের আওতায় পড়বে। আচ্ছা, তার মানে টোটাল ওয়ার্ল্ডের যদি ম্যাপটা আমরা দেখি, ওয়ার্ল্ডের ম্যাপটার মাঝখানে যদি এই কূর্মচক্রটাকে বসিয়ে দিই, এবং মাঝখানে বলছে এই কূর্মচক্রটার পিঠের মধ্যেও রয়েছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। অর্থাৎ আমরা যদি টোটাল ওয়ার্ল্ডটাকে এই ম্যাপটার মধ্যে বসাই, এর মাঝখানে যে দেশ পড়বে তাহলে সেই দেশ অনুযায়ী তার রাশি এবং নক্ষত্র হবে, এবং যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশন অনুযায়ী রাশি নক্ষত্র হবে। আচ্ছা, তো এই হিসাবে ভারতবর্ষের বরাহমিহিরের মতে মকর রাশি। কিন্তু দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে শুধু মকর রাশি দেখেই ভারতবর্ষের বিচার করলে কিন্তু ভারতবর্ষের বিচার আসবে না। ভারতবর্ষ যেদিন ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, স্বাধীন কবে হয়েছিল, 15ই আগস্ট 1947, রাত্রি 12টা, কোথায়, দিল্লি। সেই দিয়ে যদি জন্মছক করা যায় তাহলে ভারতবর্ষের আসবে কিন্তু কি বলে কর্কট রাশি। তাহলে দুটো জিনিসকে আমাকে সাইমেন্টানেসলি মেলাতে হয়। একটা হচ্ছে যখনই কোনো দেশের ভবিষ্যৎবাণী করতে হয়, একটা হচ্ছে কূর্মচক্র, আর একটা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স, যে টাইমটা, স্বাধীনতা দিবস। যেমন বাংলাদেশের 26শে মার্চ 1971 স্বাধীন হয়েছিল। তো 26শে মার্চ 1971 যদি রাত্রি 12টা ঢাকা প্লেস অনুযায়ী যদি আমি বার্থ চার্টে দিই, তাহলে বাংলাদেশের রাশি আসবে কুম্ভ রাশি। আর যদি পাকিস্তানের আমরা যদি হরস্কোপ বার করতে যাই, বা জোডিয়াক বার করতে চাই, বা রাশি বার করতে চাই, তাহলে 14th কূর্মচক্র প্লাস হচ্ছে 14th আগস্ট 1947 at 0000 আওয়াজ করাচি, এই তারিখটা দিলেই কম্পিউটারে পুট করলেই দেখা যাবে পাকিস্তান হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, তো সেই হিসাবে ভারতের মকর, কর্কট, কুম্ভ, মিথুন। কুম্ভ হচ্ছে বাংলাদেশের এবং মিথুন হচ্ছে কি বলে পাকিস্তানের ইয়ে। এখন দেখুন গ্রহের গোচরটাকে ভালো করে ভাবুন। কুম্ভ রাশির ওপরে রাহু যাচ্ছে, আর সিংহ রাশির ওপরে কেতু যাচ্ছে। তো পাকিস্তানের যেহেতু মিথুন রাশি, মিথুনের তৃতীয় আসছে কেতু, তৃতীয় থেকে কূটনৈতিক ব্যাপারগুলো বিচার করা হয়। সুতরাং যুদ্ধ পরিস্থিতি যে শান্ত হয়েছে, এই শান্তি হয়তো কিছুদিন চলবে, কিন্তু তৃতীয় ভাব থেকে কুচক্রেরও বিচার করা হয়, চলবে। এই কেতুর পরে এই জিনিসগুলো আরও কিন্তু টেনশন কিন্তু আমাদের এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কিন্তু বাড়বে, বই কমবে না। এবং বাংলাদেশের তো সর্বনাশ। এই 1.5 বছরের মধ্যে বাংলাদেশের এই যে রাহু কেতু তো 1.5 বছর থাকে, বাংলাদেশের আপনারা অনেক পরিবর্তন আপনারা দেখতে পাবেন এই 1.5 বছরের মধ্যে। রাশির ওপরে রাহু, রাশির সপ্তমে কেতু। আর ভারতবর্ষের সাপেক্ষে যদি আমরা বিচার করি, যদি মকরের বিচার করি, মকরের অষ্টমে কিন্তু কেতু আসছে। অষ্টম থেকে গুপ্তহানি, এই সমস্ত কিছুর বিচার করা হয়, জঙ্গি ষড়যন্ত্র, জঙ্গি হামলা, এগুলো বিচার করা হয়। সুতরাং এইগুলো একটু উদ্বেগজনক রয়েছে। তবে ভারতবর্ষের মকর রাশি, শনির কোনো নেগেটিভ এফেক্ট নেই। যাই বিপদ আসুক, যাই সমস্যা আসুক, ভারতবর্ষ উদ্ধার পাবে এবং ভারতবর্ষ জয়লাভ করবে। ভারতবর্ষ শান্তির পথে, অগ্রগতির পথে এগিয়ে যাবে। আচ্ছা, এখন এই যে কেতুটা যে পরিবর্তন হচ্ছে, কি বলে 18ই মে, তাতে কোন রাশির কেমন যাবে
আপনাদের যাদের রাশি বা নক্ষত্র তাদের কেমন যাবে সেই নিয়ে আমি বলবো। তবে আচ্ছা, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন সম্ভবত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি নমস্কার দুজনকেই। দাদা বলুন। আমতলা থেকে বলছিলাম, ছেলের ব্যাপারে একটু জানি। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম পুষ্কর সাহা। ডেট অফ বার্থ 20/11/2004। 2004। সময় সময় হচ্ছে দিনের বেলা 12টা 45। দিনের বেলা দুপুরবেলা 12টা 45। কোথায় জন্ম? আমতলাতে। আমতলা মানে আমতলা মানে ওই দক্ষিণ 24 পরগনা আমতলা? হ্যাঁ 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 শনিবার ছিল কি? হ্যাঁ দাদা, শনিবার ছিল। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম, শুক্লপক্ষের নবমী তিথি ছিল। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। লগ্ন শতবিশা নক্ষত্রে, রবি অনুরাধা নক্ষত্রে, বুধ ও জ্যেষ্ঠা নক্ষত্রে। ঠিক আছে, এটা হচ্ছে হরস্কোপ। দেখি জন্মছক কি বলছে। কুম্ভ লগ্ন, লগ্নে চন্দ্র, কুম্ভ রাশি এবং 7.5 চলছে। জন্মের 7.5 কুম্ভ রাশির আর 2.5 বছর রয়েছে। দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় রাহু, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে শনি, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে বৃহস্পতি, নবমে শুক্র মঙ্গল কেতু। আচ্ছা, শুক্র মঙ্গল যেহেতু নবম স্থানে রয়েছে, শিক্ষার ঘরে রয়েছে, ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা। তো 7.5 পিরিয়ডে কি হবে জানেন তো? ওর চাকরিগুলো সব মুখের কাছে এসে আটকে থাকবে, চাকরি পেতে পারবে না। হ্যাঁ, কি বললাম বুঝেছেন? আচ্ছা, ও চাকরিটার ব্যাপারে একটু জানার ছিল। হ্যাঁ, ওই যে 2.5 বছরের 7.5 চলছে, এই 7.5-তে ভালো চাকরি বাকরি পাবে না। দেখবেন ওর বন্ধুরা পেয়ে যাচ্ছে, কিন্তু ও ক্যাম্পাস ইন্টারভিউ গিয়েও দেখবেন কোনোভাবে যেন আটকে যাবে। এটাই হচ্ছে। এটা হচ্ছে তো? হ্যাঁ, এটাই তো দাদা বলছেন। এই যে বললাম, অনেকে ক্যাম্পাস ইন্টারভিউতে পেয়ে যায় আর অনেকে পায় না। তো আপনার ছেলের মেইন সমস্যা হচ্ছে 7.5। 2.5 বছর সময়টা খুব ভোগাবে। দেখ, ক্যাম্পাসিংয়ে চাকরি পাবে না, ক্যাম্পাস ইন্টারভিউতে আটকে যাবে। তো 7.5টাকে ঠিক করান। দেখুন, আমরা যেমন প্রেডিকশন বলতেও পারি, আমি তো পিন পয়েন্ট লিখেও দিই। বিয়ে আমার কাছে যারা আসে, চাকরি কবে হবে, সরকারি চাকরি যদি যোগ থাকে আমি লিখে দিই পরিষ্কার, 15ই আগস্ট থেকে 15ই অক্টোবরের মধ্যে তোমার চাকরি হবেই। বিয়ে কবে হবে আমি পিন পয়েন্ট লিখে দিই, 1-1.5 মাসের মধ্যে টাইম, যে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে বিয়ে হবেই। কোন টাইমে বিজ্ঞাপন দেবেন, কোন টাইমে কিভাবে যোগাযোগ হবে, পেপারে অ্যাড দেবেন না ম্যাট্রিমনিতে দেবেন না ঘটকে খুঁজবেন, এগুলো সবই অ্যাস্ট্রোলজিতে নক্ষত্র জ্যোতিষে অবলীলায় 100%, মানে যদি না জন্ম সময় ভুল থাকে সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, অ্যাকিউরেট বলে দেওয়া যায় এগুলো। এবং দীর্ঘদিন ধরে আমি এটা দেখিয়েছি এবং বলছি। তো সুতরাং জন্মচক্রটা প্রত্যেকে জানতে হবে যে আপনার কপালে কি আছে, আপনার ভাগ্যে কি আছে, কোন জায়গায় সমস্যা আছে, কেন আপনার হচ্ছে না, কেন আপনার চাকরি হচ্ছে না, কেন বিয়েটা আটকে রয়েছে, কেন বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, কেন কোনো সন্তান হচ্ছে না। তো এইগুলো জন্মছকে গ্রহরা যে কথা বলে, তার সেই কথা বলাটা আমরা বুঝতে পারি, তারা কি বলতে চাইছে, একটা মানুষের জীবনে কি দিতে চাইছে আমরা বুঝতে পারি জন্মছকের মাধ্যমে নির্ভুলভাবে। কেন এই সাবজেক্ট তো কোনো নতুন সাবজেক্ট নয়, হাজার হাজার বছরের পুরনো সাবজেক্ট। এই নিয়ে অনেক গবেষণা, অনেক রিসার্চ হয়েছে। তো যেটাকে নিয়ে বলছিলাম যে কেতু এই যে ট্রানজিটটা হচ্ছে 18ই মে, বৃষ কন্যার ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল আশা করা যায় এই ট্রানজিটের ফলে। বৃষ এবং কন্যা এই দুটো রাশি মূলত, কিন্তু কুম্ভ তুলা অতীব অশুভ। অন্যান্য রাশিগুলোর 6 মাস একটু ভোগাবে, অর্থাৎ 18ই এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত একটু ভোগাবে, তারপরে আস্তে আস্তে তুলনামূলকভাবে বেটার হবে। তো আমি একটু চটচট করে বলে দিই কোন নক্ষত্রে কেমন যাবে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম, যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, যাদের ভরণী নক্ষত্রে জন্ম, যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, কেতুর ট্রানজিটে সুখ সাফল্য নিয়ে আসবে। কিন্তু যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, পুনর্বসু নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম, অশ্লেষা নক্ষত্রে জন্ম, মঘা নক্ষত্রে জন্ম এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু সমস্যা রয়েছে, হানি, ক্ষতি, কর্মবিভ্রাট, কর্মে বাধা, এই জিনিসগুলো কিন্তু এই 1.5 বছর কিন্তু খুব ভোগাবে। যাদের উত্তর ফল্গুনী, হস্তা এবং চিত্রায় জন্ম, খুব কেয়ারফুল থাকতে হবে। এই 1.5 বছরের মধ্যে মেজর অ্যাক্সিডেন্ট, মেজর কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। উত্তর ফল্গুনী, হস্তা এবং চিত্রা।
স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এদের ক্ষেত্রেও বিপদ, সমস্যাবহুল সময়, স্ট্রাগেল, বাধা ইত্যাদিগুলো চলবে। কিন্তু উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই যে যাদের নক্ষত্রগুলো তাদের কিন্তু সম্পদ বৃদ্ধি, সম্পদ লাভ, অর্থ লাভ, কর্মলাভ, কর্মোন্নতি, বাধা কাটবে, বিপত্তি কাটিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেব। তার আগে বলি, অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রূপা মুখার্জি বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নাতনি। বেশ, নাম বলুন নাতনির। নাতনির নাম প্রত্যুষা মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে বাংলা 3রা মার্চ, বাংলা বললে ইংরেজির 18ই জানুয়ারি 2004 সাল। 18ই জানুয়ারি 2004। সময় বলুন। সময় রাত্রি 9টা 5, রবিবার। রাত্রি 9টা 5। কোথায় জন্মস্থান? বর্ধমান। নাতনির নাম কি? প্রত্যুষা। আর রবিবার ছিল জন্মবার? হ্যাঁ, রবিবার। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আচ্ছা, এইটা দেখি কি অবস্থা। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, তো এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে বৃহস্পতি, এটা ভালো। লগ্নে বৃহস্পতি থাকলে সেই জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা উন্নতি করতে পারে। দ্বিতীয় কোনো গ্রহ নেই। তৃতীয় কেতু, চতুর্থে চন্দ্র, পঞ্চমে বুধ, ষষ্ঠে রবি, আচ্ছা সপ্তমে শুক্র, অষ্টমে এর মাঙ্গলিক আছে, নবমে রাহু। এটাও তো টেকনিক্যাল লাইনে সম্ভবত। নাতনি কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এটা ফাইনাল ইয়ার। ওইটাতেই পারফেক্ট হচ্ছে যে চাকরি হবে কি হবে না। এ চাকরি পেয়ে যাবে আপনার সে নাতনির পরবর্তীকালে উচ্চশিক্ষা। লগ্নে বৃহস্পতি, ওর খালি বিয়ের জায়গাটা কিন্তু গোলমাল, মাঙ্গলিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, ও খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে। কোন ইয়ার চলছে? এটা 4th ইয়ার, ফাইনাল ও, ইয়ার। তার ক্যাম্পাসিং হচ্ছে? ক্যাম্পাসিং হচ্ছে। হ্যাঁ, দেখুন 15-20 দিনের মধ্যেই চাকরি পেয়ে যাবে। আচ্ছা দাদা, আপনার সঙ্গে কি করে যোগাযোগ করবো বলুন তো? আর ফলোয়ারিনী কালী পুজোয় কি করে পুজো দেবো? ফলোয়ারিনী কালী পুজোয় কি করে আমার বাড়িতে এসে পুজো দেবেন বা গ্রহদোষের প্রতিকারগুলো করবেন, সেই জন্য 8584038631 এই নাম্বারে ফোন করুন। আপনার বাড়ি কোথায়? আমি বহু চেষ্টা করি, সব শুনিতে না, যদি 31-এ না পান 35 তিনটে নাম্বার দেখুন, পরপর তিনটে নাম্বার রয়েছে অল্টারনেটিভ। আসলে সারা দিন যাবত প্রচুর মানুষজন, আপনার মতো প্রচুর মানুষজন যোগাযোগ করতে থাকে, তো হেল্পলাইনগুলো দেখুন ব্যস্ত থাকে, তো অল্টারনেটিভ ওয়েতে আপনি ফোন করুন। এতগুলো চেম্বার, সবাই সব বুকিং করায়, তারপরে কারোর যদি সমস্যা থাকে সেটা জানায়। তো মেন লাইন 8584038631, ওটাতে যদি না পান 35 বা 37-এ যোগাযোগ করুন। আর যদি আপনি মনে করেন নাতনিকে নিয়ে অনলাইন প্রেডিকশন করবেন, তাহলে 8584038638 এই ফোন নাম্বারেও ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, বুকিং নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলা হবে। সুতরাং কেতুর যে গোচরে কুম্ভ এবং তুলা, কুম্ভ তুলা মেষ, কি বলে মীন, এগুলোর কিন্তু একটু কুম্ভ তুলা মেষ মীন এগুলোর কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, রাহুর উপাচার কি? রাহু যাদের খারাপ বলেছিলাম, যেমন আমি কালকে বলেছিলাম মিথুন তুলা কুম্ভের ক্ষেত্রে রাহুর গোচরটা ভালো হচ্ছে না। যেদিনকে রাহু চেঞ্জ করছে, রাহু কেতুর ট্রানজিট, সেই দিন একটা মাটির পাত্রে একটু কালো তিল দিন, তার সঙ্গে 4টে কয়েন দিন। 1 টাকার কয়েন দেবেন, 5 টাকা বা 10 টাকার কয়েন দেবেন না। রাহুর সংখ্যা হচ্ছে 4, 4টেই কয়েন দেবেন। নীল রঙের যে কোনো ধরনের চেলি কাপড়, একটা লোহার টুকরো আর সর্ষের তেলের প্রদীপ যদি জলে ভাসাতে পারেন, এবং তার সঙ্গে যদি কয়লা, রাহুর দোষ কাটাতে গেলে যত কয়লা জলে ভাসাবেন তত রাহুর দোষ কাটবে। তো কয়লা যদি পান, এখন যদি কয়লা যদি না পান তাহলে লোহা, কয়লার পরিবর্তে যে কোনো জলে ভাসানো কোনো গাছের তলায় দেওয়া বট গাছ বা অশ্বত্থ গাছ সন্ধ্যের পরে রাহুর অনেক অশুভ প্রভাব নাশ করে। আর কেতুর ক্ষেত্রে কালো তিল, তিলের তেলের প্রদীপ, কালো কম্বল, এবং এইটা যদি দান করা যায় 18ই মে, তাহলে এটা শুভ। আর আমি বলেছিলাম যে কুকুরকে খাওয়ালে কেতুর দোষ কাটে, কারণ কেতু এমন একটা গ্রহ খুব ভালো অবস্থা থেকে এটা ধীরে ধীরে পতন করায়।
একটার পর একটা সম্পত্তি বা বন্ধক সম্পত্তিকে মর্টগেজ বা বন্ধক দিতে হয় কেতুর অশুভ প্রভাবের কারণে। পুরনো ঘটনাগুলো বারবার মনে পড়ে, হতাশাগ্রস্ত লাগে, কাউকে নিজের কথা বলতে না পারবেন না যদি আপনার উপর কেতুর অশুভ প্রভাব চলে। রাগ হতাশা বাড়ে, এগুলোই হচ্ছে কেতুর অশুভ প্রভাব। সুতরাং কেতুর বীজ মন্ত্র যদি এগুলো নাও পারেন, কেতুর বীজ মন্ত্র হচ্ছে রিং ওয়িং কেতবে। এই মন্ত্র যদি 18 বার করে রেগুলার জপ করতে পারেন, এই যে হতাশা, ডিপ্রেশন, শত্রুতা, এগুলো থেকেও অনেকাংশে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, সময় খুব কমে আসছে, আমি রাশিফলটা বলি কেমন যাবে। মেষ সামনের সপ্তাহে কেমন যাবে? প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, দাম্পত্য সমস্যার সমাধান, তবে ভ্রমণে বিপত্তি। বৃষ ভাতৃবিরোধ, জনসেবামূলক কাজে তৃপ্তি, কর্মে সাফল্য। মিথুন আনন্দ লাভ, সমস্যার সমাধান, কর্মক্ষেত্রে দায়িত্ব পদমর্যাদা বৃদ্ধি। কর্কট বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে, প্রেম সম্পর্কে সূচনা, ন্যায্য পাওনা প্রাপ্তি। সিংহ প্রেমে সফলতা, ব্যবসায় সফলতা, আয় বৃদ্ধির যোগ, বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। কন্যা বিবাদে ক্ষতি, তবে আয় বৃদ্ধি এবং কর্মপ্রাপ্তির যোগ। তুলা মান সম্মান বৃদ্ধি, উচ্চশিক্ষায় সফলতা, প্রতারণায় ক্ষতি। বৃশ্চিক প্রচেষ্টায় সফলতা, প্রেমজ সম্পর্কে বিচ্ছেদ, কোনো হয়রানির শিকার হতে পারেন। ধনু প্রাপ্তিযোগ, স্বামী স্ত্রীর কারণে মনোকষ্ট। মকরে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ, গৃহ বা যানবাহন ক্রয়ের সুযোগ আসতে পারে, মান সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি। কুম্ভ দাম্পত্য সম্পর্কে উন্নতি, নতুন প্রচেষ্টা সফলতা হবেন, নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন। মীন সম্পত্তি নিয়ে বিরোধ, স্বজনহানি, কর্মক্ষেত্রে শুভ যোগ, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, বহু ব্যয়, অকস্মাৎ বহু ব্যয়ের যোগ রয়েছে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর আমি বলে দিই, সামনেই কিন্তু ফলোয়ারিং অমাবস্যা রয়েছে 26শে মে, খুব পাওয়ারফুল অমাবস্যা এটা। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। যারা ফলোয়ারিং অমাবস্যায় আপনাদের সমস্যাগুলো, গ্রহগত যে পুজোগুলো রয়েছে আমার বাড়িতে এসে দিতে যান, তারা 8584038631 যোগাযোগ করুন। আর বাগবাজার এবং দুর্গাপুর শাখায় আমাদের এখন জ্যোতিষ শেখার কোর্স জুন মাস থেকে চালু হচ্ছে, ভর্তি চলছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের উত্তর কলকাতার বাগবাজার এবং দুর্গাপুরের বেনাচিদিতে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে ভর্তি হতে পারেন। আর ফলোয়ারিংয়ে অমাবস্যা পর্যন্ত এই বাস্তু কচ্ছপ, যেটা বাড়িতে বিশেষ উপায়ে রাখলে বাড়িতে আর্থিক উন্নতি দেয়, কর্মোন্নতি দেয়, কর্মপ্রাপ্তি দেয়, সেই বাস্তু কচ্ছপ, এর সঙ্গে একটা বই পাবেন, এটা উপহার হিসেবে পাবেন। এবং তার সঙ্গে এই যে 12 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে, এই 26শে মে পর্যন্ত, কারণ 26শে মে ফলোয়ারিং অমাবস্যা, এখানে 12টা পাতা রয়েছে ক্যালেন্ডারে। তো 12টা পাতার এই ক্যালেন্ডারটা কিন্তু সম্পূর্ণ উপহার হিসেবে পাবেন। বেশ, আমি একটু বুকিং নাম্বার চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। অনলাইনের কথা তো আগেই বললাম, 8584038638 যাচ্ছে অনলাইন প্রেডিকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন সেই ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে প্রত্যেক সপ্তাহে চেম্বার থাকে। গড়িয়াহাটের চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন 9007935831 যাচ্ছে ফোন নাম্বার। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার রয়েছে, আর বর্ধমানের চেম্বার। এই দুই চেম্বারের জন্য 8584038640 যাচ্ছে ফোন নাম্বার। দুর্গাপুরের বেনাচুতি চেম্বারের কথা দাদা বললেন, 9748749041 যাচ্ছে ফোন নাম্বার দুর্গাপুরের বেনাচুতি চেম্বারের জন্য যোগাযোগের ক্ষেত্রে। আর যে কোনো চেম্বার, অর্থাৎ মেদিনীপুর হোক, বহরমপুর হোক, গৌহাটি হোক, বর্ধমান হোক, অন্যদিকে শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা, এমনকি আন্দামান এবং মুম্বাই, যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করবেন 8584038631 এই ফোন নাম্বারে, 8584038631। তাছাড়াও আরো দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, 8584038635 এবং 8584038637। এছাড়া আমার যে মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা, এই চেম্বারগুলো ভেরি রিসেন্ট রয়েছে। আপনারা এই চেম্বারগুলোর বিস্তারিত জানতে 8584038631 এই নম্বরে যোগাযোগ করবেন। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।